5 আগস্টের সেই জঙ্গি হামলাকে কেন্দ্র করে সেনাবাহিনীর সম্পৃক্ততা, কিভাবে সেনাবাহিনী আওয়ামী লীগ সরকারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এই বিষয়গুলো তারা তুলে আনছে। কিন্তু আপনারা লক্ষ্য করেন সেখানে বিভিন্ন জনের নাম আসছে, এমনকি প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খানকেও বলা হচ্ছে সম্পৃক্ত, কিন্তু জেনারেল ওয়াকার যিনি সেনা প্রধান তার ব্যাপারে কোনোভাবে সরাসরি কোনো বক্তব্য আসছে না। এই বিষয়গুলো নিয়ে আপনাদের বিশ্লেষণ আমরা শুনবো। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন বারি ভাই, এখন অনেক ধরনের বিশ্লেষণ বের হচ্ছে, অনেক আমি নর্থ ইস্টের যে আট পর্বের যে প্রতিবেদন, এটাকে আমি স্বাগত জানাই। কিন্তু বিষয় হলো যে এর মধ্যে হয়তো কোনো জায়গায় আমরা যুক্তি খুঁজে পাই, কোনো জায়গায় যুক্তি খুঁজে পাই না। আবার একটা জিনিস আমি সবাইকে আহ্বান জানাবো, বিশেষ করে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের, যে ব্যক্তিগত বিদ্বেষ প্রসূত হয়ে, ধরুন আপনার অতীতে কারোর সাথে একটু সমস্যা ছিল, এখন আপনি চাইলে বিভিন্ন ধরনের কারণ দেখিয়ে তাকে 5ই আগস্টের ষড়যন্ত্রের অংশ করতে পারেন। এই ধরনের কিছু আওয়ামী লীগের নেতা কর্মীদের করা ঠিক হবে না। এই জায়গায় একটু উদারতার পরিচয় দিতে হবে। অর্থাৎ এটা এমন এক ধরনের আপনার বিধ্বংসী পরিবর্তন ছিল, এটা শুধু আমাদের ব্যক্তিগতভাবে মূলধারার জন্য ক্ষতি নয়, এই ক্ষতিটা এমনকি বাংলাদেশের আপনার যেই আত্মঘাতী সন্ত্রাসীরা, যেই জামাত, বিএনপি, হেফাজত, আপনার যারা এই 24-এর জঙ্গি কোয়ালিশন, সবার জন্য কিন্তু ক্ষতি। আজকে বাংলাদেশের দিকে তাকালে আপনি দেখবেন, ধরুন এই যে হামে 300 শিশু মারা গেল বা 350 শিশু মারা গেল, সম্পূর্ণরূপে ইউনূসের গাফিলতির কারণে। এই শিশুগুলোর মধ্যে এদের পিতামাতা বিএনপির সমর্থক আছে না, জঙ্গিদের সমর্থক আছে না? আছে। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন হামে হয়তো কিছু হতো, কিন্তু একটা শিশু কিন্তু অন্তত এই জায়গায় মারা যেত না। কারণ হাম সম্পূর্ণরূপে আপনার পরাজিত করা যায় এমন একটা অসুখ বর্তমান যুগে, টিকার মাধ্যমে, যথাযথ ব্যবস্থার মাধ্যমে একটা শিশুও কিন্তু মারা যেত না। এই যে 300 শিশু মরে গেল, আরো যে কত দেখবেন। এখানে বিএনপি, জামাত, যারা 24-এর কোয়ালিশন করেছে, এই 300 শিশুর মধ্যে 100-200 বাবা মা ওদের সমর্থক আছে না? আছে। সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ পুরো দেশটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। সেই জায়গায় এই দেশটাকে আবার তুলে আনার জন্য একমাত্র আপনার শক্তি হলো আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের কোনোভাবেই উচিত হবে না কোনো কিছু সম্পূর্ণরূপে শুধু আপনার কনস্পিরেসি থিওরি বেসড আপনার। হ্যাঁ, আমরা এটা তো অস্বীকার করা যাবে না, নর্থ ইস্ট যা লিখেছে তার মধ্যে যথেষ্ট সত্যতা আছে, অনেক কিছু আছে, কিন্তু তারাও তো একটা লজিক দাঁড় করিয়েছে। সেই লজিকের মধ্যে কোনো যে ফাঁক থাকবে না, এইটা কি আমরা নির্দ্বিধায় বলতে পারি? পরিপূর্ণ তদন্তের মাধ্যমে ভবিষ্যতে এই জিনিসগুলো আপনার উঠে আসবে এবং সেখানে নর্থ ইস্টের এই স্টোরিগুলোও আপনার অনেক কাজে লাগবে। তো সেদিক থেকে আমি সবাইকে বলবো যে সতর্কতার সাথে সবকিছু দেখা, এবং আওয়ামী লীগের অন্তত এইটুকুন যদি করা না হয় যে হ্যাঁ আমার এখন একটু সুযোগ এসেছে একজনের বিরুদ্ধে বলে ফেলার, সেটা এখন বলে ফেলি, এইভাবে কাজ না করে একটা থিওরি এখানে, অর্থাৎ একটা নীতিমালা অ্যাপ্লাই করা যেতে পারে। সেই নীতিমালাটা হলো আপনার সত্যিকারের যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, সত্যিকারের মৌলবাদী এবং আপনার আদর্শিকভাবে এদেরকেও যদি আপনার 5ই আগস্টের জঙ্গি উত্থানে জড়িত নাও থাকে, এমনকি এরা যদি শেখ হাসিনার পক্ষেও থাকে, এরা কিন্তু আখেরে কিন্তু আপনার এই জঙ্গি উত্থানের জন্য দায়ী। আবার দেখা গেছে অনেকে এই জঙ্গিদের সাথী হয়েছে, ওদেরকে উৎসাহ দিয়েছে, ওদের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়েছে, কান্নাকাটিও করেছে, কিন্তু এরা হয়তো করেছে আপনার
সাময়িকভাবে দেশের পরিস্থিতি দেখে জঙ্গিরা যে অভিনয় শুরু করেছিল রাস্তায়, ওই যে কতগুলো জঙ্গিনী, বাঁধন জাতীয় জঙ্গিনীকে দিয়ে, কিংবা ইদানিং একটা জঙ্গিনী বের হয়েছে মাহা মির্জানা কি যেন, আপনার কান্নাকাটি করছে, এই সুন্দরী সুন্দরী জঙ্গিনীগুলার আপনার আর্তনাদ দেখে অনেক নিরীহ আপনার মুক্তিযুদ্ধের পক্ষের হতে পারে, হতে পারে, তারা এখানে মানে আপনার বশীভূত হয়েছে বলতে পারেন, সিডিউসড হয়েছে বলতে পারেন, প্রভাবিত হয়েছে বলতে পারেন। তাদেরকেও আলাদা করে দেখতে হবে। মূলত পুরো সংগ্রামটা ছিল আদর্শিক, অর্থাৎ যারা পাকিস্তান চেয়েছিল, যারা পাকিস্তান রক্ষা করতে পারেনি, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা ইতিহাসের পরতে পরতে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল পারেনি, শেখ হাসিনার দ্বারা বাংলাদেশের উন্নতি দেখে যারা ঈর্ষান্বিত, সব কিন্তু ওই পরাজিত পাকিস্তানি শক্তি। সেই শক্তিতে যারা বিশ্বাস করে, সেই শক্তির যারা সমর্থক, সেই শক্তির পক্ষে যারা যুদ্ধ করতে গেছে, ওরাই আসলে 24-এর মূল লাল বদর লাল জঙ্গি। আপনার পুরো আমাদের এই যে সংগ্রামটা পুরোপুরি আদর্শিক। সেই আদর্শে যে পাকিস্তানের পক্ষে পড়ে, যে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির পক্ষে পড়ে, সেই আসলে লাল বদর লাল জঙ্গি। কিন্তু ফিজিক্যালি লাল বদর লাল জঙ্গি যারা হয়েছে, তাদের সবার প্রতি ক্ষোভ পুষে রাখার এখানে সুযোগ নাই। এমনকি আমাদের মুক্তিযুদ্ধের কথাও যদি আমরা বলি, আপনি কর্নেল অলি, এই যে লোকটা, সে মুক্তিযুদ্ধ করেছে ইত্যাদি ইত্যাদি, এমন তো দেখা যাচ্ছে সেই মুক্তিযুদ্ধের পুরোধা, এখন এমনকি জিয়াউর রহমানের চোষে উপরে তার দাবি অনুযায়ী। কিন্তু সে তো প্রমাণ করেছে যে মনে প্রাণে সে একজন পাকিস্তানি জঙ্গি, পাকিস্তানি আপনার। সেই অলি তো কোনোদিন আপনার, সে অলি লাল বদর হোক বা না হোক, সে কিন্তু অলি পাকিস্তানের, সে ফিজিক্যাল একজন মুক্তিযোদ্ধা হয়েও সে পাকিস্তানি, সে মুক্তিযুদ্ধের পক্ষে শত্রু, সে এখনো শত্রু, 24-ও শত্রু, 75-ও শত্রু, আপনার 71-ও শত্রু। সে গুলি করে কয়েকজন পাকিস্তানি মেরেছে কি মারেনি, এটা আসলে মোটেও ইম্পর্টেন্ট ইস্যু না। যতক্ষণ আদর্শিকভাবে পাকিস্তানি আদর্শটা আপনার পরাজিত না হচ্ছে, ততদিন আপনার ফিজিক্যালি অংশগ্রহণ করা না করাটা বড় কথা নয়। ফলে লাল বদর হয়েও ফিজিক্যালি অনেকে, বা লাল জঙ্গি হয়েও, ফেসবুক লাল করেও তারা মুক্তিযুদ্ধের পক্ষে রয়ে গেছে। কারণ হলো যে আদর্শিকভাবে সে পাকিস্তানপন্থী না। আবার এমনি ভাবে কেউ হয়তো সেদিন লাল বদর মানে ফিজিক্যালি আপনার লাল বদর হয় নাই, বরঞ্চ তার বিরোধিতাও করতে পারে, কিন্তু সে মনে প্রাণে একজন পাকিস্তানি, সে কিন্তু লাল বদরই, লাল জঙ্গি। সে 71-এরও রাজাকার, 24-এরও রাজাকার। আপনি যদি ফ্রন্টলাইন সোলজারদের দেখেন জঙ্গিদের, সেই সার্জিস, হাসনাত, এরা সবাই কিন্তু আপনার সেই পাকিস্তানি প্রেতাত্মা, পাকিস্তানের পরাজিত শক্তি। এরা আওয়ামী লীগে ঢুকেছিল এর বেশিরভাগই, বিশেষ করে সার্জিস, হাসনাত। সুতরাং ওই আদর্শের জায়গাটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র আপনার যে স্বার্থের কারণে আমরা কাউকে জলাঞ্জলি দিচ্ছি, স্বার্থের কারণে কাউকে কিছু বলে ফেলছি, সেই জায়গা থেকে বের হয়ে মূল আদর্শটাকে আপনার স্ট্যান্ডার্ড ধরা উচিত। যে সেই পরাজিত পাকিস্তানি শক্তি মানে লাল বদর, পরাজিত পাকিস্তানি শক্তি মানে হলো 71-এর রাজাকার। অর্থাৎ দুই রাজাকারের মধ্যে কোনো পার্থক্য আমাদের করার সুযোগ নেই। সেই জায়গা থেকে দেখলে এই স্বার্থ আপনি কাদের উদ্দেশ্যে বলছেন? আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে। কেউ হয়তো এই সুযোগ কাজে লাগাচ্ছে, এখন আমার সুযোগ এসে আমি ওকে পরাজিত করি, এটা বলে, সেই ধরনের যেন না হয়। অর্থাৎ আপনার ছোটখাটো স্বার্থগুলোকে এখানে জলাঞ্জলি দিতে হবে বৃহত্তর স্বার্থে, যাতে রাষ্ট্রটা তাড়াতাড়ি আপনার এই যে শত্রু কবলিত হয়েছে সেই শত্রুদের হাত থেকে রক্ষা পায়। এবং ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ ভবিষ্যতেও জলাঞ্জলি দিতে হবে, যাতে আর কোনোদিন এই স্বাধীনতা বিরোধী শক্তিরা রাষ্ট্রকে এমন আঘাত করতে না পারে। আপনি কি নাঈমুল ইসলাম খানকে নিয়ে যেসব পোস্ট হচ্ছে সেটাও বলতে চাচ্ছেন? আমি নাঈমুল ইসলাম খানকে বেনিফিট অফ ডাউট এখন পর্যন্ত দিতে চাই, যেহেতু আমি জানি না, হতে পারে নর্থ ইস্ট যা লিখেছে সেটা সত্য হতে পারে, নাও হতে পারে। নাঈমুল ইসলাম খান উনি স্বীকার করেছেন পাবলিকলি যে ওনার পিতা রাজাকার ছিলেন। উনি এও বলতে আমি শুনেছি উনি পিতার পক্ষে ক্ষমা চেয়েছেন। এবং নাঈমুল ইসলাম খান আপনার শেষ পর্যন্ত কিন্তু শেখ হাসিনার পক্ষে কথা বলেছেন। এবং শেষে দুইজন ব্যক্তিকে যখন আওয়ামী লীগের অনেক নেতারা গা ঢাকা দিয়েছেন, তখনও কিন্তু নাঈমুল ইসলাম খান
আরাফাত, ইনারা কিন্তু শেখ হাসিনার পক্ষে আপনার চেষ্টা করছিলেন এই জঙ্গি উত্থানটাকে থামানোর। এখন এইটাকে প্রচার করা যেতে পারে যে এটা বৃহত্তর কৌশল, অর্থাৎ তারা ডিপ স্টেটের লোক ছিলেন বলে তাদের কোনো বিপদ হবে না জেনে তারা ওখানে ছিলেন, যারা জানতেন যে বিপদ হবে তারা সরে গেছেন। এখন এগুলো তো সব স্পেকুলেটিভ, আমি ব্যক্তিগতভাবে কিছু জানি না। আমি যেটা দেখেছি, নাঈমুল ইসলাম খান শেখ হাসিনার পক্ষে হয়ে বা আপনার 5 আগস্টের আগে, এমনকি উনি প্রেস সচিব হওয়ার আগে যেসব টকশো করতেন, সেখানে উনি যে সুন্দর যুক্তিতে কথা বলতে পারতেন মুক্তিযুদ্ধের পক্ষে, সত্যিকার অর্থে অনেকে সেটা কিন্তু পারতেন না। এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটাকে ব্যাখ্যা করতে পারা, এটা তো একটা এই অদক্ষতার কারণেই কিন্তু 5ই আগস্টে জঙ্গিরা এত বড় সুযোগ পেয়েছে। পিনাকি, ইলিয়াস, আপনার এদের দক্ষতা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির অদক্ষতার কারণে। অর্থাৎ সত্যকেও প্রতিষ্ঠিত করার জন্য আপনার কোনো লুসিডিটি ছিল না, আবার মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য এদের অনেক আপনার বাকপটুতা ছিল, এই পিনাকি ইলিয়াসদের। তো সেই ক্ষেত্রে আমি নাঈমুল ইসলাম খানের ওই জিনিসটাই দেখি, ওই যোগ্যতাটা দেখি। এবং আমরা দেখেছি কিভাবে যখন এই ইউনূসের পক্ষে সারা বাংলাদেশ ছিল, আজকে তো বাংলাদেশের মোটামুটি কোনো মানুষ নাই এই আপনার চুক্তি দেখিয়ে দেওয়ার পরে, তখনও কিন্তু নাঈমুল ইসলাম খান যথেষ্ট আপনার বলিষ্ঠ যুক্তি দিয়ে এই ইউনূসের বিরুদ্ধে কথা বলেছে। তো সেই জিনিসগুলো আমি ভাবছি, আমি নাঈমুল ইসলাম খানের পক্ষে বা বিপক্ষে যুক্তি দেখাচ্ছি না, আমি যেটা দেখাচ্ছি যে কোনটা প্রমাণিত তো আমি জানি না, কিন্তু তার ভূমিকাটাকেও তো সবসময় আপনার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সহায়তা করেছে। সেই জিনিসটা এখন এমনও এর মধ্যে কি সত্যি আছে সেটা হয়তো একদিন বের হয়ে আসবে, কিন্তু এখনই একেবারে আপনার বিচার করে ফেলার ঠিক হচ্ছে কিনা, সত্যিকার অর্থে আমাদের যে জায়গাটা দরকার সেটা দেখার দরকার আছে বলে, কিছুটা অবকাশ আছে বলে আমি মনে করি আর কি। এবং এই বিষয়গুলো সত্য মিথ্যা আসলে একজনই যদি কোনো মুখ খুলেন, সরাসরি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি বলতে পারবেন সঠিক তথ্যটা, এতে কোনো সন্দেহ নাই বাড়ি ভাই। এবং দেখুন, আমি যে জিনিসটা আপনাকে মাথা নত করে বলছি, গত প্রায় 1.25 বছর তো হয়ে গেল 24 জঙ্গি উত্থানের পর। এখন আমি দেখছি আমার চিন্তা ভাবনা থেকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনার রাজনৈতিক সিদ্ধান্ত বলুন, ওনার এই যে এমনকি এই জঙ্গি উত্থানকালে সরকার থেকে সরে দাঁড়ানো বলুন, এবং উনি যেসব আপনার সাহসের সাথে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে বাঁচিয়েছেন, বাংলাদেশে অর্থনৈতিক উন্নতি করেছেন, এবং যেই সাহসের সাথে উনি ভূ রাজনীতি মোকাবেলা করেছেন, এই সব জায়গায় আমি যখন দেখি যে একমাত্র করেছেন। ফলে শেখ হাসিনার চেয়ে এবং ওনার প্রজ্ঞার উপর সবাইকে নির্ভর করা উচিত, এবং উনি যতক্ষণ কাউকে দোষী না বলছেন ততক্ষণ পর্যন্ত আমাদের বোধহয় রিস্ট্রেন্ট হওয়া দরকার। আমি ব্যক্তিগতভাবেও সেটা হচ্ছি, কারণ আমি নিজেও অনেক ভোকাল, অনেক সমালোচনা করেছি, কিন্তু এখন দেখছি যে শেখ হাসিনাই আসলে সবচেয়ে সঠিক। এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রমাণিত হচ্ছে। ফলে সবার কিন্তু শেখ হাসিনা আমাদের কাছে সবকিছু খোলাসা পর্যন্ত আমার মনে হয় ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। কারণ অ্যাপয়েন্টমেন্ট যেমন সেনাবাহিনী প্রধানের অ্যাপয়েন্টমেন্ট, যেমন প্রাইম মিনিস্টারের, উনি প্রেস সচিব কে হবেন, ওই অ্যাপয়েন্টমেন্ট কিন্তু উনার, কিন্তু এটা উনি অনুমোদন করলে সেই ব্যক্তিটা হতে পারেন তার। এখানে আবার নাঈমুল ইসলাম খানের ভূমিকা আর ওয়াকারের ভূমিকার কিন্তু ভিন্ন প্রেক্ষাপট। অর্থাৎ নাঈমুল ইসলাম খানের এখানে আসলে সরকার ফেলে দেয়া, ষড়যন্ত্র করে বা না ফেলে দেয়া কোনো ক্ষমতাই আসলে তার ছিল না। ওয়াকারের কিন্তু সেই ক্ষমতাটা ছিল। সুতরাং ওয়াকার আসলে আপনার এখানে ওয়াকার বেইমানি করেছে কি করেনি এইটা মোটেও প্রশ্ন না। শফিউল্লাহ বঙ্গবন্ধুর সাথে বেইমানি করেছে কি করেনি এটা মোটেও প্রশ্ন না। প্রশ্ন হলো যে শফিউল্লাহ তার দায়িত্বে অবহেলা করেছিল। সে যতই বলুক যে আমার আসলে হাত পা বাঁধা ছিল, কিছু করার নাই, এটা বলে আসলে দায়িত্ব এমন জিনিস হতে পারে আল্লাহর গজব পড়তো শফিউল্লাহ কিন্তু যদি শফিউল্লাহকে আমরা ফাঁসি দিতাম বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে দায়িত্ব অবহেলার জন্য, এই ফাঁসিটা প্রয়োজন ছিল এমন নয় যে শফিউল্লাহ হয়তো দোষ ছিল না, কিন্তু এখানে আল্লাহর গজব হিসেবে তাকে ফাঁসি দেওয়ার দরকার ছিল। সে যে সেনাবাহিনী প্রধান ছিল, এর জন্য সে ফাঁসি প্রাপ্ত।
এবং সেই ঘটনার পরে শফিউল্লাহ যেভাবে বলেন না কোনো দিন, তো রেডিওতে এসে এই খুনিদের সমর্থন দিয়েছেন। যাই হোক, এইটা হলো যে আপনার দায়িত্বের কারণে। শফিউল্লাহ যদি আত্মহত্যা করে ফেলতো, শফিউল্লাহ, আমরা কিন্তু দেখেন একজন পাকিস্তান ফেরত অফিসার ছিলেন, বঙ্গবন্ধুর যে মিলিটারি সেক্রেটারি, নামটা একটু যদি বলে সাহায্য করতে পারেন। জামিল, না সাফায়াত জামিল, ওনার নাম কর্নেল জামিল বোধহয়। আচ্ছা, যাই হোক, বঙ্গবন্ধুর মিলিটারি সেক্রেটারি ছিলেন, যিনি আপনার 75-এর 15ই আগস্ট নিজে স্পট ডেথ ছিলেন। এটাকে বলে দায়িত্ব। তার সাথে যদি আপনি তুলনা করেন, শফিউল্লাহ কিন্তু তার দায়িত্ব পালন করেনি। সুতরাং শফিউল্লাহ নির্দোষ কি দোষী সেইটা বড় জিনিস না, শফিউল্লাহ ফাঁসি প্রাপ্ত হয়ে গিয়েছিল। এটা হতে পারে তার দুর্ভাগ্য সে সেনাবাহিনী প্রধান থাকাতে। ঠিক একইভাবে কিন্তু ওয়াকারকে দেখতে হবে। ওয়াকার তার দায়, সে যদি একেবারে আপনার মানে কোনো দোষও না করে থাকে, আমি বিশ্বাস করি না যে সে দোষ করেনি, সে দোষ করেছে এটা তো প্রমাণিত, কিন্তু ওয়াকার কিন্তু ফাঁসি প্রাপ্ত। এই বাংলাদেশ যা আজকে ধ্বংস হয়ে গেছে, 4 আগস্ট রাতে উনি গণভবনে সবার উপস্থিত মিটিং এ সমস্ত দায়িত্ব নিয়েছেন, তিনি সবকিছু করবেন। প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন উনার নির্দেশে কাজ করেন, কিন্তু প্র্যাকটিক্যালি তিনি সেখান থেকে বেরিয়ে গিয়ে তার বাসায় গিয়েই খেয়ালদাদের নিরাপত্তা উপদেষ্টাকে ফোন করলেন, পরের দিন সকাল 10টায় আসতে বললেন, তখন থেকে সরকার গঠনের কাজ তিনি আরম্ভ করে দিলেন। না, এখন যেটা হলো বাড়ি ভাই, আমি যেটা বলতে চাই, আমরা যে এখন যেহেতু এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে সুস্পষ্টভাবে অনেক কিছু জানতে পারিনি, ফলে ওয়াকারের যে বিশ্বাসঘাতকতা, ওয়াকারের যে আপনার শয়তানি, এগুলো নিয়ে আমিও কিছুটা সহনশীলভাবে কথা বলবো। আমি যেটা বলবো সব তো পাবলিক ডোমেইনে জানা, আমি শুধু যেটা বলবো যে শফিউল্লাহ কোনোভাবেই বঙ্গবন্ধু হত্যার যে ঘটনা ঘটেছে সে যদি নির্দোষ হয়, শুধু সেনাবাহিনী প্রধান থাকার কারণে সে যে ওই বঙ্গবন্ধুর মিলিটারি সেক্রেটারির মতো রাস্তায় তার জানটা দিয়ে দিল না, এই জন্যই সে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এবং তার ফাঁসির মাধ্যমে তার বিচার হওয়া উচিত ছিল। আপনি এমনকি যদি আমরা শেখ হাসিনার কথা শুনো, ওয়াকারের প্রতি কোনো সহানুভূতি আমাদের আসে, তারপরেও কিন্তু ওই দায়িত্বশীলতা থেকে কিন্তু ওয়াকার বাঁচতে পারবে না। অর্থাৎ ওয়াকারের যে ব্যর্থতা, ধরুন তার কোনো দোষ নাই, তারপরেও সে তার যে আপনার নপুংসকতা বলুন, আমি বিশ্বাস করি ওয়াকার সম্পূর্ণরূপে এই ষড়যন্ত্রের অংশ। সে কিন্তু সেটা বাদ দিলাম, সেটা আমরা এখন ধরে রাখি, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথার আগে সেটা বলবো না। তারপরেও ওয়াকার কিন্তু আপনার এই দেশ ধ্বংসের জন্য দায়ী, সরকার পতনের জন্য দায়ী, দায়িত্ব অবহেলার জন্য দায়ী, এবং তাকে এই ফাঁসির কাঠে কিন্তু চড়াতে হবে। আমরা কিন্তু শফিউল্লাহকে ফাঁসির কাঠে চড়াই নাই, এর মানে এই নয় যে ভবিষ্যতে আমরা ওয়াকারকে ক্ষমা করে দিব। আবার শফিউল্লাহ চিন্তা করেন, শেখ হাসিনা কত বড় করা, মানে বিষ পান করে সহ্য করা একটা মহিলা, তিনি এই শফিউল্লাহকে ইলেকশনে ক্যান্ডিডেট করেছেন, পরে উনি পাশ করে এমপি হয়েছে। এর কারণ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিশ্চয়ই নিজস্ব আপনার ক্যালকুলেশন ছিল। কারণ হলো যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য এত মানুষ দায়ী নানানভাবে, আসলে সেইভাবে সবাইকে শাস্তি দিতে হলে তো 2-4 হাজার খুন করে ফেলা, মানে 2-4 হাজারকে ফাঁসি দেওয়ার দরকার ছিল। সেই বাস্তবতা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো শফিউল্লাহকে ক্ষমা করে দিয়েছেন কোনো না কোনো ভাবে। কারণ এগুলো, তবে আমার কথা হলো যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে অনেক কিছু জানতে চাই, আমাদের নিজস্ব মতামতটা সঠিক মানে অনুভূতি ব্যক্ত করা এক জিনিস, কিন্তু শেখ হাসিনার কি লজিক আছে সেগুলো আমরা আসলে সব মানে আমি ব্যক্তিগতভাবে এখন অনেক বেশি আগ্রহ নিয়ে সেই লজিকগুলো আপনার শোনার জন্য আগ্রহী এবং সেগুলো নিয়ে লেখালেখি করার জন্য আগ্রহী। উনি কিন্তু ওই গোপালগঞ্জের যে হত্যাকাণ্ড ঘটেছে, গোপালগঞ্জের হত্যাকাণ্ডের পরে কোন একটা প্রোগ্রামে উনি বলেছেন, এটা সামাজিক যোগাযোগের মাধ্যমে এসেছিল, ওয়াকারকে তিনি জিজ্ঞেস করেছিলেন, ওয়াকার তাকে বলেছেন তার হাতে সবকিছু নাই। যাই হোক, নাই বা নাই সেটা না, ওয়াকার আপনার 24শে জঙ্গি উত্থানের জন্য দায়ী,
সেটা আপনি যেভাবেই দেখেন, দায়িত্বে ব্যর্থতার জন্য দেখেন, অযোগ্যতার জন্য দেখেন, ষড়যন্ত্রের জন্য দেখেন, কি হয়েছে আমরা জানি না, কিন্তু সে কোনোভাবে এটা দায় এড়াতে পারবে না। আজকে যে বাংলাদেশ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে এসে গেছে, এর জন্য কিন্তু ওয়াকারকে আপনার অবশ্যই দায় নিতে হবে। সেই দায় ফিজিক্যালি আমরা দিব কি দিব না সেটা পরের কথা, কিন্তু এই দায় থেকে ওয়াকারের বাঁচার কিন্তু কোনো আর আপনি দেখেন এই যে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে দেশ, কি সব যে জায়গা সবকিছু ভেঙে পড়ছে, আর এই গভর্নমেন্টের লোকেরা ইমিডিয়েট গভর্নমেন্ট হাম থেকে শুরু করে ইমিডিয়েট গভর্নমেন্টটা হচ্ছে ইউনুস গভর্নমেন্ট, দায় ইউনুস গভর্নমেন্ট না দিয়ে সব দায় দিচ্ছে আগের গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্টকে। আজকেও একজন মন্ত্রী বলেছেন জ্বালানি সংকটের জন্য স্বৈরাচারী সরকার দায়ী, অথচ সেই সরকারের প্রতিষ্ঠিত পাইপলাইনে ভারত থেকে ডিজেল আসতেছে। মাতার বাড়িতে বিশাল একটা প্রজেক্ট বানানো তেল মজুদের কারণে সেটা কোনো কাজ ছাড়া পড়ে আছে। সেটা শুনেন বাড়ি ভাই, তারেক রহমান সরকারের যে মন্ত্রিসভা, তার যে উপদেষ্টা মণ্ডলী, এটার দিকে তাকালে বিএনপির যদি সত্যিকার একজন বুদ্ধিমান কোনো সমর্থক থাকে, তার চোখের পানি ফেলার যথেষ্ট কারণ আছে। কারণ এমন ঠুনকো, এমন নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন তারেক রহমান এই একটা মন্ত্রিসভা গঠন করতে গিয়ে। এখানে হাতে গোনা 5টা লোক পাবেন যারা সত্যিকার অর্থে এই কাজগুলা করার জন্য যোগ্য। বাকি সবগুলা অতি আপনার ইনএফিশিয়েন্ট এবং আপনার নানানভাবে মানে টাউট বাটপার বললে অপমান হয় তাদের, এখন বলবো না, আমি তারেক রহমানকে কোনোভাবেই অপমানিত করতে চাই না। আপনি দেখেন এই যে কষা জাহেদ, ববি হাজ্জাজ, নূর, তারপরে আপনার আরো কত কি, এখন তিতুমির নামে একটা লোককে দেখি, এই ধরনের অপদার্থ দিয়ে উনি কিভাবে এই সরকারটাকে 5 বছর টেকাবেন? আমি একটু ব্যাকগ্রাউন্ড বলে, তিতুমির আমরা একটা কাগজে কাজ করতাম, বিচিন্তা ওইখানে আসতেন, উনি লিখতেন ওইখানে, তখনও ইউনিভার্সিটির স্টুডেন্ট উনি, এবং তখন কিন্তু একক শিবিরের বদরুদ্দিন উমরের সঙ্গে ছিলেন উনি, সাম্রাজ্যবাদী অর্থনীতির বিরুদ্ধে বলতেন, এবং তিনি সর্বশেষ মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বলেন না, তিনি বলেছেন মানে শেখ হাসিনার সরকার আইএমএফ এর সঙ্গে এমন একটা চুক্তি করেছে ঋণের, সেটা দেশ বিরোধী। যদি কেউ বদরুদ্দিন উমরের, আমি অবশ্যই এই লোকের ব্যাকগ্রাউন্ড দেখতে জানি না, আমি এর চেহারা দেখে আমার কাছে মনে হয়েছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের একটা প্রতিমন্ত্রী ছিল না, যে ওই যে একটা ডাক্তার আপনার যে সাভারে যে অনেক চিকিৎসা দিয়েছিল, ডক্টর এনায়েতুর রহমান, তার নাম এনায়েত কিনা, যে ডাক্তারটাও যে চিকিৎসা দিয়েছিল আপনার ওই যে আমি ভেবেছিলাম ওই লোকটা। যাই হোক আপনার, এবং তাকে সর্বশেষ নির্বাচনে ওই এলাকার একজন ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র হিসেবে ইলেকশন করে তাকে পরাজিত করেছে, এবং তার বিরুদ্ধে মানে হত্যা মামলায় ফাঁসির আদেশ হয়েছে। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের পরে ওই ইউপি চেয়ারম্যান এমপি, নামটা এনায়েত না বোধহয়, অন্য কিছু, মানে এনায়েত মনে হচ্ছে না। যাই হোক, আমরা চিনছি লোকটাকে। তা আমি এখন ওই লোকের কথা বলছি। আমি এই তারেক রহমান সাহেবের এই উপদেশটাকে দেখে, এবং এরা যদি লেখক শিবির এবং বদরুদ্দিন ওমরের লোক হয়ে থাকে, বদরুদ্দিন ওমর হইল এই পৃথিবীর সাথে তার কোনো যোগাযোগ ছিল না, তার যোগাযোগ ছিল আপনার বাংলাদেশ ঘৃণায়। অর্থাৎ পাকিস্তান রক্ষা করতে না পেরে একজন শিক্ষিত লোক কিভাবে উন্মাদ হয়ে যায়, সেটার একেবারে আপনার চূড়ান্ত একটা চেহারা হলো বদরুদ্দিন উমর। তার মানে হলো বদরুদ্দিন উমরের যারা শিষ্য, সেই নুরুল কবির থেকে শুরু করে যদি এই তিতুমিরও হয়ে থাকে, এরা আপনার ব্যক্তিগত ঘৃণায়, অর্থাৎ পাকিস্তান প্রেম এবং বাংলাদেশ ঘৃণা, এদের সাইকিটাকে এমনভাবে আপনার কি বলবো ধোঁয়াশা করে রেখেছে। এরা কখনোই বাস্তব ধর্মী আপনার কোনো ধরনের চিন্তা করা, পদক্ষেপ নেওয়া, ডিসিশন নেওয়া, এগুলা করতে পারবে না। সুতরাং এটা তো আরো ভয়াবহ হয়ে গেছে যে বদরুদ্দিন ওমরের এক শিষ্য তারেক রহমানের উপদেষ্টা, এটা তো আমি জানতামই না। আমি শুধু তার চেহারা দেখে, তার 2-4টা বাণী দেখে আমি ওই মন্তব্যটা করেছি। তো এই অবস্থায় তারেক রহমান
অবশ্যই এটাও সত্য যে বিএনপি কোথায় পাবে লোকজন, সেটাও একটা জিনিস। কিন্তু তার দলে তো অন্তত রাজনীতি করা অভিজ্ঞ লোকজন কিছু তো উনি নিয়েছেন। সেই মির্জা আব্বাসকেও তো উনি মন্ত্রী বানান নাই, কিন্তু এরা তো ছিল আপনার, যারা যারা ছিল আপনার দুই একজন থেকে তো করেছেন, আমির খসরু, মাহমুদ চৌধুরী, হ্যাঁ তারাও ভুল করতে পারে, নিয়ে করতে, বাট লোকগুলোর অ্যাটলিস্ট ওনার বাস্তবতাটা জানেন।